আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আলোচনা করছি বাছুরের হাইপারথার্মিয়া নিয়ে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা নিয়ে। আমরা সাধারণত দেখে থাকি যে সকল হলস্টিন ফ্রিজিয়ান বাছুর এবং শাহিওয়াল বাছুর, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হলস্টিন ফ্রিজিয়ানগুলোতে বাচ্চা জন্মের 1-2 দিনের মাথায় বাচ্চাগুলোর খাদ্যে অনীহা দেখা দেয়, বাচ্চাগুলো মাটিতে শুয়ে থাকে, তাপমাত্রা অনেক বেশি থাকে, 106 থেকে 108 ডিগ্রি 9 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আর খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মাটি খেতে চায়, পানি খেতে চায়, নোংরা পানি খায় এবং নরম বা স্যাঁতসেঁতে অথবা ভেজা জায়গায় শুয়ে থাকে। তো এইসব কারণগুলোর পিছনে কারণ হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে উচ্চতর ব্লাড পার্সেন্টেজ। পারফরমেন্স আর ব্লাড পার্সেন্টেজ সম্পূর্ণ বিষয়টা আলাদা। একটি ছোট গরু যদি একটা 200 কেজি ওজনের গরু যদি 10 লিটার দুধ দেয়, আর একটি 400 কেজি ওজনের গরু যদি 10 লিটার দুধ দেয়, দুটোই কিন্তু সমান লাভজনক নয়। কারণ একটা 400 কেজি ওজনের জন্য তাকে 2 কেজি উচ্চ দানাদার খাদ্য আপনাকে এমনিতেই সরবরাহ করতে হচ্ছে। সেখানে একটি 200 কেজি ওজনের গরুকে কিন্তু 2 কেজি খাবার কম দিয়েই আপনি 10 কেজি দুধ পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের মেরিটসের উপরে ভিত্তি করে সংকরায়ন ঘটাতে হবে এবং বাচ্চা প্রজনন করাতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেকেরই ধারণা যে আমরা যদি 100% ব্লাড পার্সেন্টেজ দেই তাহলেই হয়তো দুধ বৃদ্ধি পাবে। এখন 100% ব্লাড পার্সেন্টেজ দিলে যে দুধ বৃদ্ধি পাবে, সেটা মাংসের বৃদ্ধির যে জেনেটিক্স আছে, জিন আছে, সেটা যাবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বিষয়টা এমন, ধরেন আপনি একটা গরুকে 100%-এর একটা বীজ দিলেন, এই যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটাতে ডোমিনেন্সি অর্থাৎ প্রভাবক হিসেবে যদি মাংসের জিনগুলো বেশি ডেভেলপ হয়, তাহলে কিন্তু ওই গরুটার স্ট্রাকচার বড় হবে, দুধের যে ট্রেডগুলা, দুধের যে জিনগুলা, সেগুলো কিন্তু ডেভেলপ হবে না। কিন্তু যদি জিনের মেরিটস দুধের জন্য ট্রান্সফার হয়, তাহলে কিন্তু সেটা আবার খুব ভালো দুধ দিবে। তো এখন এত কিছু বিবেচনা করা আমাদের প্রান্তিক খামারিদের জন্য কষ্টকর। যারা একটু ভালোভাবে পড়াশোনা করে খামার করেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমাদের সবার জন্য যে বিষয়টা, আমাদের যে ব্রিডিং পলিসি আছে 2019-এর, সেটা অনুযায়ী আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা অনেকটাই নিরাপদ থাকবো। দেখুন, এই ধরনের বাচ্চাগুলো যখন পৃথিবীতে আসে, আমাদের যে ওয়েদার এখন টেম্পারেচার 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে, বা 35 থেকে 36 ডিগ্রি থাকতেছে। তো এই এত তাপমাত্রাতে এদের যে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ক্যাপাসিটি, এই হাইপোথ্যালামাস থেকে যে এদের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ক্যাপাসিটি, এটা যে ব্যাহত হচ্ছে, দেখবেন যে হাঁ করে তারা নিঃশ্বাস নিচ্ছে। হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কারণটা হচ্ছে কি, যে সে তার লাঞ্চ দিয়েও তার শরীরের যে তাপমাত্রাটা, এটা কিন্তু কমাইতে যাচ্ছে। এখন এই সমস্যাটা যখন সে হাঁ করে নিঃশ্বাস নেবে, তার কিন্তু এই শ্বাস প্রশ্বাস দিয়ে প্রচুর পরিমাণে শরীর থেকে পানি চলে যাবে, সে ঘামবে খুব, তার শরীর থেকে পানি চলে যাবে, তার ডিহাইড্রেশন হবে, সে পানি শূন্যতায় ভুগবে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে না। তো এত কিছু সমস্যা কিন্তু এটা এই 20%-এর জন্য। তাহলে আমরা এটা সমস্যা কিভাবে সমাধান করতে পারি? দেখুন, আমাদের যদি ভালো দেশি জাতের গরু থাকে বা 50% গরু থাকে, তাহলে কিন্তু আমরা এগুলাকে 100% দিতে পারি। দেশিকে যদি আমরা 100% বীজ দিই, তাহলে এটা 50-50 বাচ্চা আসবে, তার কোনো অসুবিধা হবে না। আবার যদি আমরা একটা 50%-কে দিই, তাহলে এটা 75%-এ আসবে, তাও কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না, স্বাভাবিকভাবেই তারা খাপ খাইয়ে নিতে পারে। 75-এ আবার যদি 100 দেন, তখন এটা 12% যোগ হয়ে 87.5 হচ্ছে। তো 87.5-এর পরে আবার যখন 100 দিচ্ছেন, অর্থাৎ 90 বা 87 যখন পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে। আপনারা অনেকেই দেখবেন, অনেক গরু বেঁচে থাকলেও এরা কিন্তু পারফরমেন্স খারাপ দিচ্ছে। অর্থাৎ গরুটার 40 লিটার দুধ হয় শীতের বেলা, কিন্তু গরমে বাচ্চা দিলে দুধ উৎপাদন কমে যাচ্ছে। একটি খামারের রিপোর্ট আপনাদেরকে বলি, আগের দিন 800 লিটার দুধ দিল, অত্যন্ত গরমের কারণে, রোদের তীব্রতা এবং অতিরিক্ত গরমের কারণে পরের দিন কিন্তু হয়ে গেল 620 লিটার, অর্থাৎ 180 লিটার দুধ শুধুমাত্র গরমের কারণে আমরা পেলাম না ওই খামারে। তো সেসব ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যদি আমাদের 75% গাভী থাকে, তাহলে আমরা এগুলা 50% দিয়ে এর যে ব্লাড পার্সেন্টেজটা, এটা আমরা 80-র নিচে রাখবো, যাতে করে আমাদের আবহাওয়ায় সে অনায়াসে খাপ খাইয়ে নিতে পারে। তা না হলে হবে কি, যেই আপনি উচ্চতর ব্লাড পার্সেন্টেজ নিচ্ছেন, বেঁচে থাকাটা বড় কথা নয়, তার পারফরমেন্স খারাপ হবে, সে দুধ উৎপাদনে কম যাবে, সে হিটে আসবে দেরিতে, ঠিকমতো হিটে আসলেও সে কনসেপ্ট করতে সমস্যা করবে, অথবা তার অ্যাবর্শনের ঝুঁকি থাকবে, অর্থাৎ তীব্র গরমে সে কিন্তু অ্যাবর্টেড হয়ে যেতে পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতাও তার কমে যাবে, যেহেতু সে স্ট্রেসে থাকবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঠিকমতো সময় মতো বাচ্চা না দেওয়া, 13 মাস 14 মাসে যদি একটা বাচ্চা না পাই, তার কাছ থেকে যদি আমরা পর্যাপ্ত দুধ না পাই, তাহলে এটা আসলে কীভাবে লাভজনক হবে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো সেক্ষেত্রে আমরা আমাদের পার্সেন্টেজটাকে এইভাবে আমরা মেনটেন করব, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এখন আমরা দিয়ে ফেলেছি, তখন কি করব? দেখুন, এই ধরনের গরুগুলো যেহেতু হাইপারথার্মিয়া হচ্ছে বা হিট স্ট্রোক হচ্ছে, এটাকে ম্যানেজ করার জন্য কুল এনভায়রনমেন্ট দরকার।
এটাই হচ্ছে মেইন ড্রাগ। তো আপনারা এটাতে আপনার হচ্ছে জ্বরের ঔষধ প্যারাসিটামল, তারপরে অনেকে অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমের চিকিৎসা প্রয়োগ করছেন। সব থেকে বড় চিকিৎসা হচ্ছে এটাকে ঠান্ডা রাখা। তো এটা আপনি পরিবেশের টেম্পারেচার তাপমাত্রা কমিয়ে আপনি ঠান্ডা করতে পারেন, তাকে নিয়মিত গোসল দিয়ে ঠান্ডা করতে পারেন। আর ধীরে ধীরে যেহেতু এটা খাপ খাইতে সময় লাগে, সাধারণত 2 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে গরুটির পরিবেশের সাথে খাপ খাওয়াতে। খাপ খাইয়ে গেলে সে বেঁচে থাকবে, সার্ভাইভ করবে, কিন্তু তার যে পরিমাণে পারফরমেন্স দরকার, যত পরিমাণে সে উৎপাদনশীলতা তার দেখানো দরকার, ষাঁড়ের ক্ষেত্রে হয়তো এটা অনেকটা কাভার হয়ে যায়, কিন্তু গাভীর ক্ষেত্রে ব্যাহত হয়, বকনা বাছুরের ক্ষেত্রে ব্যাহত হয়। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে ব্রিডিং পলিসি যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে নিয়ে আপনাদের ভবিষ্যতের নির্ভরযোগ্য খামার করার জন্য, লাভজনক সাস্টেনেবল খামার করার জন্যই কিন্তু এই পলিসিটা করা। তো আপনারা এই বিষয়টা মেনে চলবেন। অনেক খামারি আছেন, অনেক আমাদের এই কর্মী অভিযোগ করেন খামারি বিষয়টা মানতে চান না। খামারিকে যখন বলা হয় যে না, আমরা আপনার গরুর জন্য এই বীজটা জরুরি, দেখুন একজন এই কর্মী কিন্তু ট্রেন্ড, তাকে প্রশিক্ষণ দেওয়া হয় যে আপনি এইভাবে একটা বীজ সিলেক্ট করবেন। সেখানে আপনি যদি খামারি নিজেই অবজাচক হয়ে আপনি এই রিস্কটা নিতে চান, আপনার 9 মাস পরে একটা বাচ্চা পাচ্ছেন এবং সেই বাচ্চাটা মারা যাচ্ছে, আবার গাভীটা কবে হিটে আসবে না আসবে সেটাও একটা আলাদা বিষয়। তো সেক্ষেত্রে এই ধরনের ঝামেলা এড়াতে আপনারা ব্রিডিং পলিসি মেনে চলবেন, লং টাইম খামার করে দীর্ঘমেয়াদী লাভ পাবেন, এবং এই ক্রস বাচ্চাগুলা যাতে সাস্টেইন করে এবং ভালো প্রোডাকশন দিতে পারে সে বিষয়ে খেয়াল রেখে আমাদেরকে আগাতে হবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টও করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।